আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু না কিছু ক্ষেত্রেই আমরা আলুকে ব্যবহার করে থাকি। চিপস হিসাবে ব্যবহার করি, আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা আলুকে অনেক রকম পদ্ধতিতে ব্যবহার করে থাকি। তো এই আলু চাষের যদি সঠিক নিয়মটা সঠিকভাবে যদি আমরা করতে না পারি, তাহলে কি হয়? দেখা যায় যে আলুর খরচাটা অনেকটা বেড়ে যায়। আবার দেখা যায় যে এই আলু থেকে আমরা যে পরিমাণ ফলন পাওয়ার কথা, সে পরিমাণ ফলন আমরা পাই না। যার ফলে কি হয়? আমাদের খরচা অনেকটা বেড়ে যায় এবং আমরা এখান থেকে খুব অল্প পরিমাণে পয়সা পেয়ে থাকি। এই আলু চাষের জন্য যদি আমরা সঠিক নিয়ম মেনে সঠিকভাবে যদি আমরা আলু জমিতে রোপণ করতে পারি, জমিটাকে সঠিকভাবে তৈরি করতে পারি, তাহলে ফলনটাও বাড়বে এবং সার খরচা যদি আমরা কমাতে পারি, তাহলে আমাদের পয়সাটাও অনেকটা সাশ্রয় হবে। তো এই আলু চাষ সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাবো যে আলু চাষের খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে লক্ষ্য করেন, তো আপনাদের খরচাটা অনেকটা কমে যাবে। সেই বিষয়ে এই ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। বন্ধুরা, সর্বপ্রথম আমি যে বিষয়টি বলি, এখন হচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময়। আলু সম্পূর্ণরূপে রোপণ করা শুরু হয়ে গেছে। আপনারা যখন আলু চাষ করছেন, এটা হচ্ছে মিডিল পজিশন। এই সময় হচ্ছে উপযুক্ত পরিবেশ। এই পরিবেশটা যদি আপনারা সঠিকভাবে আলু চাষের জন্য ব্যবহার করতে পারেন, তো খুব ভালো হয়। তো আলু চাষের জন্য সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে জমি তৈরি। জমিতে যদি আমরা সঠিকভাবে স্পেশাল ডোজ সারটা ব্যবহার করতে পারি, এখানেই আমাদের খরচার পরিমাণটা কমিয়ে দিতে পারি। তো আমরা অনেকে কি করি? প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি। প্রচুর পরিমাণে রাসায়নিক সারের জায়গায় যদি আমরা কিছুটা জৈব সার ব্যবহার করে সারের পরিমাণটা কমাই, তো আমাদের পয়সাটা অনেকটা সাশ্রয় হবে। তো এখানে আমরা জৈব সার হিসাবে কোন কোন সারগুলো বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি, সে বিষয়ে আমি একটু বলে দিই আপনাদের। জমি যখন আপনারা ৩-৪টি চাষ দিয়ে স্পেশাল ডোজ সার হিসাবে জৈব সারটা ব্যবহার করবেন, তখন অবশ্যই আপনারা গোবরের সারটা ব্যবহার করবেন। গোবরের সার অত্যন্ত উপকারী সার। এটা আপনারা বিঘা প্রতি কতটা ব্যবহার করবেন? বিঘা প্রতি আপনারা ১ ট্রাক্টর বা ১ ট্রলি মতো ব্যবহার করবেন। ১ ট্রলি মতন গোবরের সার যখন আপনারা ছিটিয়ে দেবেন, ছিটিয়ে দিয়ে মাটিটাকে ভালো করে চাষ দিয়ে নেবেন। চাষ দিয়ে ভালো করে জমিটাকে অন্তত ৫ থেকে ৭ দিন ফেলে রাখুন। তারপরে জমিতে আলু রোপণ করুন। তো এই পদ্ধতিটা হলো গোবর সারের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি গোবর সার না পান, তাহলে জৈব সার কি করবেন? বিকল্প সার হিসাবে আপনারা এখানে গোবরের বদলে কি ব্যবহার করবেন? আপনারা কেঁচো সার ব্যবহার করতে পারেন। কেঁচো সার যদি আপনারা ব্যবহার করেন, তাহলে ৪ থেকে ৫ কুইন্টাল আপনারা বিঘা প্রতি ব্যবহার করবেন। ৩৩ শতকে বিঘার ক্ষেত্রে বলছি। তাহলে আপনাদের রাসায়নিক সারের পরিমাণটা কম লাগবে এবং খরচাটা অনেকটা কম হবে। রাসায়নিক সারের তুলনায় অনেক কম পয়সায় পাওয়া যায় এই কেঁচো সার বা গোবর সার। এ দুটোও যদি না পান, তাহলে দেখবেন আপনারা অনেকে পোল্ট্রি মুরগির চাষ করে। পোল্ট্রি মুরগির বিষ্ট যেগুলো থাকে, সেগুলো অন্তত ২ বছরের পুরানো আপনাদেরকে নিতে হবে, নিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে। এটাও আপনারা ১ ট্রাক্টর মতো ছিটিয়ে দেবেন। এগুলো খুব ভালো উপকারী সার। এই সারগুলো যদি আপনারা একবার জমিতে দেন, তাহলে আপনাদের ১ বছরে আর চিন্তা করতে হবে না। ১ বছর আপনারা যেকোনো ফসল আপনারা করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা ১ বছর পরে আবার দ্বিতীয়বার আপনাকে এই সারগুলো ব্যবহার করতে পারবেন। জৈব সারের বিকল্প আমাদের নেই। জমিতে যতই পরিমাণে জৈব সার ব্যবহার করবেন, ফসলের গঠন ও ফসলের ফলনও তত ভালো হবে। তাই আপনারা অবশ্যই জৈব সারগুলো ব্যবহার করবেন। এর পরবর্তীতে আরেকটি কথা বলি আমি আপনাদের। এখানে যদি আপনারা পান, কোনো খাল বিলের পাশে যদি আপনার জমি হয়, সেখান থেকে যদি আপনারা এই খাল বিলের যে কাদাটা পাওয়া যায়, ওই কাদাটা যদি আপনারা উঠিয়ে জমিতে দিতে পারেন, তো খুব উপকার। সেক্ষেত্রে আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে না বললেই চলে। যদি প্রচুর পরিমাণে ব্যবহার করে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু একটু লোকসানের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কিন্তু ফল ভালো আসবে না, গাছের জোর বেড়ে যাবে। সেদিকেও লক্ষ্য রাখবেন। তাই সেসব জমিতে যদি আপনারা পারেন, তো ২ থেকে ২.৫ কুইন্টাল মতন ওই কিসটা, অর্থাৎ পানির নিচে যে কাদাগুলো থাকে, সেই কাদাগুলোকে উঠিয়ে নিয়ে এসে জমিতে ছিটিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিন শেষ চাষের আগে। দেখবেন আপনার জমিতে উর্বর শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে। এগুলো হচ্ছে আপনার জৈব সার। জৈব সার শুধু দিয়ে যদি আপনি চাষ করতে চান, তাহলে কিন্তু ফলনে মার খেতে পারেন। যদি আপনি পারেন, তাহলে আপনাকে অবশ্যই জমির মাটিটা পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। মাটিটা যদি পরীক্ষা করে নিয়ে আপনি আলুটা রোপণ করেন, তাহলে কি হবে? আপনার মাটিতে কোন উপাদানের পরিমাণটা কম আছে, সেটা আপনি সঠিক পরিমাণে দিতে পারবেন। তো মাটি পরীক্ষা করে যদি আপনি আলু চাষ করেন, সেক্ষেত্রে লাভবানই হবেন। আপনারা অবশ্যই আলু চাষের আগে মাটিটা সম্ভব হলে পরীক্ষা করে নেবেন। মাটি তৈরির সময় একটা বিষয় মাথায় রাখবেন যে, মাটি যখন তৈরি করবেন, তখন রাসায়নিক সারটা অবশ্যই আলু রোপণের ২ থেকে ৩ দিন আগে ভালো করে জমিতে মিশিয়ে দেবেন। রাসায়নিক সারের ক্ষেত্রে আপনারা বিঘা প্রতি যদি জৈব সার দিয়ে চাষ করেন, তাহলে যে পরিমাণ সার ব্যবহার করেন, অনেক সময় দেখা যায় যে ১ বিঘাতে আপনারা যখন রাসায়নিক সার দিয়ে জমিটায় আলু চাষ করেন, তখন কি করেন? অন্তত
70 থেকে 80 কিলো মতো সার ব্যবহার করে ফেলেন। 70-80 কিলো পিটন যখন সার ব্যবহার করবেন তখন মাটির কিন্তু রাসায়নিক সারের যে বিক্রিয়াটা হবে, বিক্রিয়ার ফলে মাটি কিন্তু আপনার আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। ফলন হয়তো 2-3 বছর আপনি পাবেন, কিন্তু 2-3 বছর পরে সেই জমিটা অকেজো হয়ে যাবে। সেজন্য রাসায়নিক সারের পাশাপাশি আপনারা অবশ্যই জৈব সারটা ব্যবহার করুন। জৈব সার যদি আপনি এখানে ব্যবহার করেন, যদি আপনি সেই জমিতে 70 থেকে 80 কিলো রাসায়নিক সার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সারের পরিমাণটা অনেকটাই কমে যাবে। আপনি 30 থেকে 35 কিলো যদি সার ব্যবহার করেন, সেক্ষেত্রে ভালো কাজ হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই জৈব সারটা ব্যবহার করুন। এক্ষেত্রে আপনার আলুর খরচাটাও কম হবে। এর পরবর্তীতে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে আলুর বীজ। আলুর বীজ যদি আপনি সঠিকভাবে নির্ণয় করতে না পারেন তাহলে প্রথমেই মার খেয়ে যাবেন। আর অনেকেই আমরা করি কি, আলুর বীজ নিয়ে এসে সরাসরি জমিতে রোপণ করে দিই। এক্ষেত্রেও একটা ভুল কাজ করে থাকি। কেননা আলুর বীজে অনেক দিন থাকার পরে অনেক রকমের ছত্রাকে আক্রমণ হতে পারে। তাই আপনাদেরকে বীজটাকে অবশ্যই শোধন করে রোপণ করতে হবে। শোধন করতে হলে কি করতে হবে? আপনারা দেখবেন যে মার্কেটে পাওয়া যায় কার্বানডাইজিম গ্রুপের যে কোনো ওষুধ আপনারা এখানে জলের সঙ্গে মিশিয়ে নেবেন। 1 কেজি আলুর ক্ষেত্রে আপনারা 1 গ্রাম করে নেবেন। 1 গ্রাম করে নিয়ে জলে মিশিয়ে ভালো করে আলুটাকে কিছুক্ষণ চুবড়িয়ে রেখে আপনারা বীজটা শোধন করে নিতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে যে 2 থেকে 3 গ্রাম নেবেন, নিয়ে যদি আপনারা শুকনোভাবে শোধন করতে চান তাহলে আলুর গায়ের সঙ্গে যখন আলুগুলোকে কেটে রেডি করবেন সেই সময় আলুর সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে দিয়ে ছায়ায় কিছুটা শুকিয়ে নিয়ে গিয়ে জমিতে রোপণ করবেন। আলু রোপণের ক্ষেত্রে আরেকটা যে বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যখন আপনারা জমিতে আলু রোপণ করেন, সঠিক ড্রেনেজ সিস্টেমটা, সঠিক মাটি চড়ানোর পদ্ধতিটা যদি সঠিক না রাখেন তাহলে কিন্তু আলু ফলন ভালো হবে না। আলুর গাছ দেখা যাবে যে সঠিকভাবে বেরিয়ে আসতে পারবে না। সেজন্য আপনারা এখানে কি করবেন, এই ক্ষেত্রে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে আলুর যে দূরত্বটা থাকে সেই দূরত্বটা সঠিক রাখা। এক্ষেত্রে আপনি যদি 1 হাত জায়গা নেন, 1 হাত জায়গায় অন্তত 4 থেকে 5টা আলু বসাবেন। আপনি যদি 2 থেকে 3টে আলু বসান সেক্ষেত্রে আলুর ফলনটা কম হবে। আবার যদি 7 থেকে 8টা কিংবা 10টা বসান তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনার আলুর সাইজটা ভালো হবে না, আলুর ফলনটা কম হবে। সেজন্য সঠিক দূরত্বে আপনাকে আলুটা বসাতে হবে। সে কারণে আপনারা কি করবেন, এই যখন আলুটা বসাবেন তখন একটা আলু থেকে আরেকটা আলুর দূরত্ব অন্তত 5 ইঞ্চি মতো রাখবেন, গ্যাপ রেখে বসাবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার আলু খুব সুন্দর ও সবাল হয়ে উঠবে। এটা হচ্ছে আলু থেকে আলুর দূরত্ব বললাম। এবারে আমি বলি পিলি থেকে পিলির দূরত্ব। পিলি থেকে পিলির দূরত্ব অন্তত আপনারা 19 থেকে 22 সেন্টিমিটারের মতো রাখবেন। এখানে দেখুন যেইভাবে রাখা হয়েছে ঠিক এইরকমভাবে রাখবেন। এখানে কুদারি দিয়ে কিভাবে বেঁধে দেওয়া হয়েছে দেখুন। এখানে হাত কুদারি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। অনেক জায়গায় অনেক রকমভাবে বেঁধে দেওয়া হয়। কোনো কোনো জায়গায় আবার দেখা যায় যে হাতে টানা লাঙলের মাধ্যমে মাটি উঠিয়ে দেওয়া হয়। আপনাদের ওখানে যেটা সুবিধা হবে সেটাই আপনারা করবেন। এতে কোনো অসুবিধে নেই। এবার আলু যখন আপনাদের সম্পূর্ণ লাগানো হয়ে গেল, তারপরে যখন আলু বেরোতে শুরু করবে, এই বেরোতে শুরু করার আগে আপনাদেরকে একটা সেচ দিতে হবে। এই সেচটা যদি আপনারা না দেন তাহলে আলুর গাছগুলো মাটির তলেই থেকে যাবে এবং ঠান্ডার পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আলু গাছ বেরোতে অনেকটা সময় নেবে। তার জন্য যতটা সম্ভব এখনই আপনাদেরকে, যেহেতু ঠান্ডা একটু কম আছে, শুরুর দিকে ঠান্ডা, তাই আপনাদেরকে এখনই গাছগুলোকে বের করে নিতে হবে। তার জন্য আপনারা আলু রোপণের ঠিক 5 থেকে 6 দিন পরে একটা সেচ দেবেন। সেচ দিয়ে যখন আলুর গাছটা বেরিয়ে যাবে, ঠিক তার পরবর্তী সময়ে আপনাদেরকে আরেকটা পরিচর্যা করতে হবে। সেগুলো কি, যে চাপান সার দিতে হবে এবং এই আলুগুলোকে, গাছগুলোকে কোনো রকমের রোগবালাই আক্রমণ করছে কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে। তার জন্য আপনাদেরকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং কীটনাশকও প্রয়োগ করতে হবে। সেগুলো যদি ধাপে ধাপে সঠিকভাবে আপনারা করে থাকেন তাহলে আপনাদের আলুর ফলনটা সঠিক পাওয়া যাবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাইলাম যে জমিতে আলু রোপণের জন্য সারের অপচয় কমানোর জন্য কোন কোন সারগুলো ব্যবহার করা প্রয়োজন এবং আপনি এই সময় আলুটা কতটা দূরত্ব অনুযায়ী লাগাবেন। আলুর সঠিক জাতটা যদি আপনারা এখানে সিলেক্ট করে লাগান তাহলে খুব ভালো ফলন হবে, সেই দিকেও লক্ষ্য রাখবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনার এই ভিডিওতে জানালাম। পরবর্তী ভিডিওতে আমি আরও বানিয়ে দেবো যে যখন আলুর গাছগুলো বেরিয়ে যাবে তারপরে আপনারা কী কী পরিচর্যা করবেন সে বিষয়ে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আরও চাষি ভাইদের সঙ্গে, তারাও যেন সঠিকভাবে ব্যবহার করে উপকৃত হয়, আলুর খরচটা যেন কমাতে পারে। তো আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।